এখনও উদ্ধার হয়নি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। পুলিশের ধারণা তার মরদেহ গুম করে রেখেছে অভিযুক্ত হত্যাকারী হিশাম সালে আবু ঘেরবে। এরই মধ্যে তাকে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে 2টি হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওরিসুল ইসলামের প্রতিবেদন। গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার হলেও এখনও সন্ধান মেলেনি বৃষ্টির। যদিও যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে বৃষ্টির পরিবার তার মৃত্যু নিশ্চিত করেছে, তবে তার মরদেহের সন্ধান পায়নি মার্কিন পুলিশ। পুলিশের ধারণা ঘাতক মরদেহটি গুম করে ফেলেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া হিশাম সালেহ আবু ঘরবেহকে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে লিমন ও নাহিদাকে হত্যার দায়ে মামলা করা হয়েছে। তদন্তকারী সূত্রগুলো বলছে, হিশাম শুরুর দিকে পুলিশকে সহযোগিতা করলেও এখন মুখ খুলছে না। আগামী 28 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী হিশাম লিমনের রুমমেট ছিলেন। রুম শেয়ার করাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যদিও এটা তার জন্য বাধ্যতামূলক ছিল না, কিন্তু এর পেছনে নানা কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা অনেকেই বাস্তবতার কারণে মার্কিনীদের সাথে রুম শেয়ার করে থাকেন। যুক্তরাষ্ট্রের শহরগুলো ভাড়ার দিক থেকে খুবই ব্যয়বহুল হওয়ায় খরচ কমাতে এমন সিদ্ধান্ত নেন বেশিরভাগ শিক্ষার্থী। এছাড়া বাসা ভাড়া নিতে গিয়ে ক্রেডিট হিস্ট্রির প্রয়োজন হয়, তাই একা বাসা পাওয়া কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে মার্কিনীদের সাথে রুম শেয়ার করলে এই বাধা কিছুটা কমে। মূলত নতুন দেশে খরচ কমানো এবং খাপ খাওয়াতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন শিক্ষার্থীরা। বাংলাদেশে মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে 17,000-এর বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। গত 10 বছরে তাদের সংখ্যা 250 থেকে 300% বেড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অরিসুল ইসলাম, 71। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি 2 শিক্ষার্থীর জন্য আহাজারি চলছে স্বজনদের। জামিলের জামালপুর ও বৃষ্টির মাদারীপুরের বাড়িতে শোকাহত স্বজনরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। নিহত জামিলের মরদেহ উদ্ধার হলেও বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার হয়নি। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। জামিল আহমেদ লিমনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের করইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায়, কিন্তু বাবার কর্মসূত্রে তাদের বসবাস গাজীপুরের মাওনা এলাকায়। সেখানেই লিমনের বেড়ে ওঠা এবং পড়ালেখা। যুক্তরাষ্ট্রে লিমনের নিহতের খবর কাঁদিয়েছে স্বজনদের। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া 27 বছর বয়সী তরুণের এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। টিকিট কাটছে, সে বাড়িতে চলে আসবে, মানে এই ঈদের আগে বাড়িতে চলে আসবে, টিকিট কাটছে। তো গত 1 সপ্তাহ যাবত যে নিখোঁজ, আমরা শুনতে মানে খোঁজ পাইতেছি না। হঠাৎ করে গতকাল মানে খবর আসে যে লিমন মারা গেছে। এত ভালো লোক, এত একটা মেধাবী ছাত্র কিভাবে মারা গেল? সে কি অন্যায় করেছিল? খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায়। জামিলের এক শিক্ষক জানান, নিশ্চিত জীবনের খোঁজে উন্নত দেশে গিয়ে এমন মৃত্যু দুঃখজনক। আমরা তো জানি যে আসলে এই দেশগুলোতে আমাদের দেশের থেকে আসলে পুলিশ প্রশাসন, রাইট অনেক বেশি এস্টাবলিশড হয়, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটতেছে। তো সেই দিক থেকে আসলে নিরাপত্তা, একটা ইনসিকিউরিটি তো আছেই। তো এটার জন্য আসলে আমাদের সরকারের কিছু করণীয় বিষয় থাকতে পারে। আমাদের আসলে বাইল্যাটারাল যে আসলে মিটিংগুলো হয়, সেইখানে এই বিষয়গুলো তোলা দরকার। একই ঘটনায় নিহত মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির বাড়িতে ছুটে আসেন স্বজনরা। ঢাকার মিরপুরে থাকলেও উৎসব পার্বণে যেতেন গ্রামের বাড়ি খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে। এই হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। সে লোকের মেয়ে মারা গেলে সেটা সুস্থ বিচার চায়। তা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই। পড়ালেখা করে বিদেশে যদি এরকম যদি মারা যায়, তাহলে কিভাবে একটা মেয়ে মানে এইভাবে থাকে, এটাই আমরা করতে চাই আপনাদের কাছে। গত 17 এপ্রিল নিখোঁজ হন লিমন এবং বৃষ্টি। গেল শুক্রবার ফ্লোরিডার কাছের একটি সেতু থেকে
লিমনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বৃষ্টির ভাই বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে। বনশ্রী হালদার, ৭১। দর্শক, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নিহত বাংলাদেশি দুই শিক্ষার্থীর এই মর্মান্তিক মারা যাওয়ার ঘটনায় এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিক্রিয়া জানিয়েছে গণমাধ্যম কর্মীদের সাথে, এবং আমাদের সহকর্মী নাদিয়া শারমিন সেখানে ছিলেন। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো। নাদিয়া, আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ঘটনার পর বাংলাদেশের যে প্রতিক্রিয়া সেটি নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলেছেন। ধন্যবাদ। আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই দুই পরিবারের সাথে তিনি কথা বলেছেন, নিজেই কথা বলেছেন, এবং তিনি মূলত তাদেরকে এই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং পাশাপাশি জানিয়েছেন তাদের যে মরদেহ, লিমনের যে মরদেহটির পাওয়া গেছে সেই লিমনের মরদেহটি তারা দেশে আনার জন্য যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন, এবং একই সাথে যেহেতু বৃষ্টিরও রক্তের পরিমাণ এবং অন্যান্য যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তারও মৃত্যুর সংবাদ মোটামুটি নিশ্চিতভাবেই পাওয়া যাচ্ছে। কাজেই তাদের এই লাশ আনার প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে সেই ব্যাপারে তিনি নিশ্চিত করেছেন, এবং পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র সরকারের কাছে যেটি আবেদন জানিয়েছেন বা অনুরোধ করেছেন সেটি হচ্ছে যে এই ঘটনায় যেন যারা দোষী রয়েছে তাদেরকে অবশ্যই বের করে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে এই ধরনের যারা বাইরের শিক্ষার্থীরা সেখানে যায় তাদের যাতে নিরাপত্তার বিষয়টি আরেকটু নিশ্চিত করা যায়। এবং এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু এই মর্মান্তিক ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এবং এই বিষয়টি তারা নজরদারিতে রাখছেন বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা অন্যান্য কিছু বিষয় নিয়েও কথা বলেছিলাম, যেহেতু আলোচিত একটি বিষয় হচ্ছে হরমুজ প্রণালীতে আমাদের জাহাজের আটকে যাওয়া, সেই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে এমভি জয়যাত্রা তো বটে, অন্যান্য যে জাহাজ আছে সেগুলো পার হওয়ার ব্যবস্থা হয়ে যাবে, এবং সে বিষয়টি তিনি আশ্বস্ত করেছেন। পাশাপাশি তিনি সেনেগাল সফর কিছুদিন আগে করেছেন। আফ্রিকার দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ একটি সম্পর্কের জায়গা রয়েছে, প্রায় $4 বিলিয়ন একটি বাণিজ্য রয়েছে, সেই বাণিজ্য বাড়ানো এবং তার পাশাপাশি যে অন্যান্য সহযোগিতার জায়গাগুলো জোরদার করা, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ নাদিয়া শারমিন। আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে। আমরা ফিরব পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনার কাছে নতুন কোনো তথ্য এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী নাদিয়া শারমিন ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। গোয়েন্দা নজরদারি বাড়ানো না হলে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার জঙ্গি ভাবাপন্ন সদস্যদের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। তিনি বলেন, জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি চিহ্নিত হওয়ার পরও একটি বাহিনীর কয়েকজন সদস্যের পালিয়ে যাওয়া পুরোপুরি গোয়েন্দা ব্যর্থতারই প্রমাণ। নজরদারি বাড়ানো সহ বাহিনীকে আরও আধুনিকায়নের তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। মহিম মিজানের রিপোর্ট। গত বৃহস্পতিবার জঙ্গি হামলার আশঙ্কায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের তাগিদ দেয় পুলিশ সদর দপ্তর। সেই চিঠিতে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের কথা উল্লেখ করা হয়। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সাথে সম্পৃক্ত বিমান বাহিনীর চট্টগ্রাম ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়া যায়। বিমান বাহিনীর অভ্যন্তরীণ উগ্রবাদীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু হয় ব্যাপক তদন্ত। এরপর গেল 1 সপ্তাহে বিমান বাহিনীর 20 জনেরও বেশি সদস্যকে আটক করা হয়। এর মধ্যে এক ওয়ারেন্ট অফিসার ছাড়াও আছেন 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনা ও একজন ইমাম। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেন, এটা এক ধরনের অশনি সংকেত। কোনো অবস্থাতেই যে কোনো রেডিকালাইজেশন হবে কোনো বাহিনীর মধ্যে, দিস ইজ নট এট অল অ্যাকসেপ্টেড। এইটা দেশের জন্য একটা বিরাট হুমকি স্বরূপ হবে যদি এরকম হয় যে পরিকল্পিতভাবে কেউ হয়েছে। বাট ইনসিডেন্টালি কেউ যদি আবেশিত হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন তথ্য উপাত্ত বা বিভিন্ন ধরনের ইনস্টিগেটিভ এক ধরনের কথাবার্তা যেগুলো থাকে, সেটাকে হয়তোবা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে নেওয়া যেতে পারে।
প্রাথমিক তদন্তে জানা যায় কার কতটুকু জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে তা এখনো যাচাই করা হচ্ছে। তদন্তে আরও বেরিয়ে আসে এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে গেছেন, যা তদন্ত প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। যারা পালিয়ে গিয়েছে কোন জায়গা থেকে, তারা কি বেস থেকে পালিয়ে গেল নাকি ছুটিতে ছিল সেখান থেকে পালিয়ে গেল, এবং যে তৎপরতা নেওয়া দরকার সেই তৎপরতার ব্যর্থতার কারণেই পালিয়ে গেল কিনা এটা দেখা উচিত, এবং আমি মনে করি অবশ্যই এটা একটা ব্যর্থতা। পলাতক কর্মকর্তাদের কিছু ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের আটক করা হয়। তাই বাহিনীর ভেতরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। স্ট্রেংথেনিং দ্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, একটা দেশের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে সাথে যদি আপনি গোয়েন্দাদের যে সক্ষমতা, এই সক্ষমতা যদি যুগোপযোগী না করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসতেই থাকবে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট সব বাহিনীতে অভ্যন্তরীণ নজরদারি বাড়ানোর পরামর্শ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরীর। মহিম মিজান, ৭১, ঢাকা। সরকারের ব্যয় সংকোচনে আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্প নেওয়ার পরামর্শ দেন তিনি। একনেকের দ্বিতীয় সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আজকের সভায় 17টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে 15টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, যার মধ্যে 6টি নতুন সরকারের প্রকল্প। এগুলো বাস্তবায়নে অকারণে দেরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান জুনায়েদ সাকি। আগের অনেক প্রকল্প পুনর্বিবেচনা করার তাগিদও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। সতেরোটি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে 17টির মধ্যে, 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। দেশের চলমান সংকট বা যে কোনো বিবাদ বিতর্ক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা হবে বলে মনে করেন তিনি। সকালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত কৌশলে কেউ তা ভুলিয়ে দিতে চাইলেও সম্ভব নয়। এ সময় তিনি আরও বলেন, জ্বালানির সংকট বিএনপির নয়, বৈশ্বিক। আমদানির ক্ষেত্রে রুফটপ সোলারের ট্যাক্স কমিয়ে জনগণকে ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। এছাড়া হামে যাতে আর কোনো শিশুর মৃত্যু না হয় সেই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বেকারত্ব দূর করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং এইচএসসিকে সমন্বয় করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে পরামর্শ দিয়েছেন তিনি। সকালে ইউজিসিতে আয়োজিত কর্মশালায় মন্ত্রী আরও বলেন, বর্তমান পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় চলে যাচ্ছে। জুলাইতে 2025-এ এইচএসসি ইন্টারমিডিয়েট সেই রেজাল্ট হলো অক্টোবরের মাঝামাঝি, আর জানুয়ারিতে এসে বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে ভর্তি হওয়ার জন্য ডাকলেন। গতকাল দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ভর্তি হওয়ার জন্য পরীক্ষা নিচ্ছেন। ডু উই হ্যাভ এনি কোঅর্ডিনেশন? আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলছি, এই যে নিয়ারলি 20 লাখ এসএসসি সমমানের পরীক্ষার্থী, 20 লাখ এইচএসসি সমমানের পরীক্ষার্থী, প্রত্যেকের জীবন থেকে শুধু অ্যাডমিশন টেস্ট। এই কারণে আউট অফ দ্য সিলেবাস শেষ করার পরও আমরা জাতির কাছ থেকে 20+20 40 লক্ষ বছর আমাদের সিস্টেমের কারণে চলে যাচ্ছে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট থেকে চলে যাচ্ছে।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। এর আগে র্যাব এই মামলার তদন্তে 12 বছরে 112 বার সময় নিয়েছিল। সংশ্লিষ্ট টাস্কফোর্স জানায় মামলার অনেক নথিপত্র গায়েব হয়ে গেছে। এর আগে গঠিত টাস্কফোর্সের 6 মাসের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এই সময় চাওয়া হয়। এদিকে সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে আরও কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাগর রুনি হত্যার পর গত 13 বছর পার হলেও এই হত্যা মামলার রহস্য এখন উদ্ঘাটিত হয়নি। এদিকে নারায়ণগঞ্জের 7 খুন মামলা আপিল বিভাগে শুনানির জন্য রাষ্ট্র উদ্যোগ নেবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্কফোর্সের সদস্যরা, কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সেই সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। টানা তাপ প্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 48 ঘন্টায় ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি এপ্রিল মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার থেকে বিদায় নিতে শুরু করে। আবহাওয়া অফিস জানায় বাংলাদেশের উপর দিয়ে প্রাক মৌসুমি বৃষ্টি বলয় ধেয়ে আসছে। সে কারণে আজ থেকে শুরু হয়ে 7 মে পর্যন্ত এই শক্তিশালী বৃষ্টি বলয় কার্যকর থাকতে পারে বলে জানা গেছে। এই সময় দেশের প্রায় 70 থেকে 80% এলাকায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট। ইতিমধ্যে রংপুরে ভারী বর্ষণ হয়েছে এবং আরও আজকে থেকে শুরু হবে। এই ক্ষেত্রে এটা হয়তো পরিমাণ বেড়ে যাবে। শুধু আপনার ময়মনসিংহ, রাজশাহী এবং ময়মনসিংহ, রংপুর আর সিলেটই না, অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত বেড়ে যাবে। আমরা আশা করছি সারা দেশে বৃষ্টি হবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। বছরের এই সময়ে কালবৈশাখীর ঝড়ের সাথে বাড়ে বজ্রপাতের ঝুঁকি, আর তাতেই প্রতি বছর ঝরে পড়ে শত শত প্রাণ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে গত 15 বছরে বজ্রপাতে 4335 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার পাশাপাশি এখনই দরকার কার্যকর সুরক্ষা ব্যবস্থা। লাইটনিং অরেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয় কেন্দ্র নির্মাণের পরামর্শ তাদের। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। এপ্রিল থেকে জুন অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের চৈত্র থেকে আষাঢ় সময়কালকে বজ্রপাত প্রবণ মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় বজ্রাঘাতে প্রাণহানির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। চলতি বছরের 15 এপ্রিল একদিনেই দেশের 6 জেলায় বজ্রাঘাতে মারা যান 12 জন, আহত হন আরও অন্তত 12 জন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য, বাংলাদেশে প্রতি বছর গড়ে 84 লাখ বজ্রপাত হয়। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে 2011 থেকে এ পর্যন্ত 15 বছরে বজ্রপাতে 4335 জনের মৃত্যু হয়েছে। প্রতি বছর বজ্রপাতে গড়ে প্রায় 300 মানুষ মৃত্যুবরণ করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডির এক গবেষণা বলছে, বজ্রপাতের সর্বোচ্চ 29.62% ঘটনা ঘটে মে মাসে, জুনে ঘটে 24.68% এবং 21.42% হয় আগস্টে। হাওর অঞ্চলে কৃষকদের জন্য এই সময়টা সবচেয়ে ব্যস্ত মৌসুম। আকাশে মেঘ জমলেও ফসল তোলার তাগিদে মাঠেই থাকতে হয় তাদের। আর বজ্রপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষক। আবহাওয়াবিদরা বলছেন, গাছপালা কমে যাওয়ায় খোলা মাঠে মানুষ ও গবাদি পশুই সবচেয়ে উঁচু বস্তু হয়ে দাঁড়াচ্ছে। ফলে বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত করছে। বজ্রপাত আসার সময় সে টার্গেট করে উঁচু স্থান কোথায় আছে সেখানে সে হিট করবে। যদি লাইটনিং অ্যারেস্টার থাকে তখন সে কি ওর অ্যারেস্টার তাকে আকর্ষণ করে, জিনিসটা আকর্ষণ করবে। অনেকে কি করে এটার মধ্যে দিয়ে সে মাটিতে চলে যায়। আর হাওড় অঞ্চলে একজন কৃষক যখন কাজ করে, অবশ্যই ধান গাছটা তার থেকে বড় না, সেই সবচেয়ে উঁচু। আর লাইটেনিংয়ের কাজটা হলো সবচেয়ে উঁচু স্থানে গিয়ে আঘাত করা। যেহেতু তাল গাছ নাই, আশেপাশে কোনো গাছ নাই যা আগে আঘাত করবে, কিন্তু কৃষকের উপরে গিয়ে পড়ে। তার মতে দেশে বজ্রপাত নিরোধে প্রকল্প থাকলেও ফল নেই।
লাইটনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয় কেন্দ্র নির্মাণের ওপরও জোর দেন তিনি। হাওর এলাকা প্রচুর পরিমাণ খালি জায়গা, নির্দিষ্ট স্থানে স্থানে আমাকে শেল্টার তৈরি করতে হবে, কনক্রিটের বিল্ডিং তৈরি করতে হবে। নাম দিতে পারি আমরা ওই লাইটেনিং শেল্টার বা লাইটেনিং থেকে সেভ করার জন্য যে শেল্টারগুলো, তো কৃষকরা আশেপাশে অনেকগুলো থাকবে, যার কাছ থেকে দূরত্ব যত কাছে হয় সে সেখানে গিয়ে আশ্রয় নেবে। এছাড়া সরকারের পক্ষ থেকে কার্যকরী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শও তার। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। সারা দেশে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর গ্রাহকরা জ্বালানি তেল পাচ্ছেন। কোনো এলাকায় পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার কথা বলছেন ক্রেতারা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, আপনি যে পাম্পে আছেন সেখানকার পরিস্থিতি সর্বশেষ কি দেখতে পাচ্ছেন? এবং বারবারই গ্রাহকরা বলছিলেন যে তাদের পর্যাপ্ত যে পরিমাণ তেল দরকার সেটি তারা পাচ্ছেন না। এখন সেখানকার কোনো পরিবর্তন হয়েছে কিনা পরিস্থিতির, এবং পাম্প কর্তৃপক্ষ সর্বশেষ কি তথ্য জানিয়েছে? আচ্ছা, তানিয়া, আমি এখন সাভারের হেমায়তপুর এলাকার একটু পাম্পে আছি। এখানকার যে গ্রাহক যারা আছেন তারা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন গাড়ির দীর্ঘ লাইন আছে। এখানে প্রায় শতাধিকের মতো গাড়ি এই পাম্প থেকে তেল নিচ্ছে এবং পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। আরেকটা বিষয়টা জানিয়ে রাখি যে এখানে গাড়ির পাশাপাশি কিন্তু যারা কৃষিকাজের সাথে জড়িত এই অঞ্চলে, তারা কিন্তু তেল নেওয়ার জন্য বোতল বা ড্রাম এইভাবে নিয়ে বসে আছেন এখানে। ঘন্টাখানিক পর থেকে আমরা জানতে পেরেছি এদেরকে তেল দেওয়া শুরু হবে এবং এই অঞ্চলের মধ্যে শুধুমাত্র এই পাম্পে আসলে কৃষিকাজের জন্য যারা কাজ করেন, যারা পাম্প চালান, সেচ পাম্প, তাদেরকে তেল দেওয়া হয়, যার কারণে এখানে লাইন বা সিরিয়ালটা আসলে একটু বেশি এবং আশপাশে যারা আছেন সবাই আসলে এখানে তেল নেওয়ার জন্য আসেন। এবং অনেকটা তারা বলছে যে ভোগান্তি ছাড়া এখান থেকে পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যায় এবং প্রতিদিনই তারা এখান থেকে তেল পান। এর পাশাপাশি যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল এখন দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে থেকে তেল দেওয়া শুরু হয়েছে এবং এখানকার যারা নিয়মিত তেল নেন, যারা ক্রেতা আছেন, তারা বলছেন যে এখানকার তেলের মানও ভালো এবং তেলের পরিমাণও ভালো পাওয়া যায়, যার কারণে আসলে এই পাম্পে তেলের যে চাপ, ক্রেতাদের যে চাপ, সেই চাপটাও আসলে একটু বেশি। তো এখন পর্যন্ত সাভারের যে তেলের পাম্প, সেটা বলা যায় কিছুটা স্বাভাবিক। ধন্যবাদ রায়ান বিনামিন। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবার আপনার কাছে। ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায় নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রায় ছিলেন প্রথম সারির। তিনি ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে ঢুকে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের দৃশ্য, চূড়ান্ত বিজয়ের পর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তার ক্যামেরায় ধারণ করেছিলেন। তার তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি ছবিগুলো ব্যক্তিগতভাবে তাকেও আলোকচিত্র হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। রঘু রায়ের ছেলে আলোকচিত্রী নিতিন রায় জানিয়েছেন, গত 2 বছর ধরে তার বাবা ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।